হ্যালো, আই গ্রুপ। আচ্ছা, এইচ গ্রুপ। হুম। এই ইয়ার টার্মিনালের যে 6 মিটার লম্বা, এই 6 মিটার লম্বার জন্য তুমি এটাকে রেডিয়াস কত দিছো এটার, মানে দণ্ডটার? এটা 6 মিটার লম্বা তো খাড়া করা যাবে না, আরো অনেক পুরু দিতে হবে। মনে করো যে আহ, তুমি এখানে কত দিছো সেটা তো আসলে মেনশন করোনি, কিন্তু যেরকম চিহ্ন দিছো এটা তো সাধারণত তোমার 1/2 ইঞ্চি বা 3/4 ইঞ্চি ডায়ামিটার হয়। তো হুম, 12.7 মিলিমিটার ডায়ামিটার কত ইঞ্চি হয়? 12.7 মিলিমিটার হচ্ছে, হয় যে 1/2 ইঞ্চি হলো। তো তোমাকে আমি বললাম যে এটা 1/2 ইঞ্চি হয় বা তোমার হচ্ছে 3/4 ইঞ্চি হয়। তো 1/2 ইঞ্চি একটা দণ্ড, এটা তোমার হচ্ছে কি বলে 6 মিটার খাড়া করে রাখা যাবে না, এটা ভেঙে পড়ে যাবে। তোমার এগুলি মোটামুটি ধরো 2 ফুট 2.5 ফুটের বেশি হলে তারপর এটাকে তোমার হচ্ছে গিয়ে অন্য দণ্ডের সাহায্যে তোমার হচ্ছে সেটাকে আহ ইয়ে করতে হবে, মানে সাপোর্ট হিসাবে সেটাকে দিতে হবে। বুঝতে পারছো? নর্মালি মানে একটা দণ্ড ওভাবে থাকবে না, অন্য আর একটা দিয়ে সাপোর্ট দিয়ে দিতে হবে, মানে শক্ত পোক্ত একটা দিয়ে সেটার উপরে এটা রাখতে হবে। সেটা তো হবে, এই যে বললাম যে তোমার হচ্ছে 2 ফুট 2.5 ফুট, এটা সম্ভব। ঠিক আছে, মোটামুটি তোমার ঠিক আছে। আর আর কিছু ওই ওই ঠিক আছে। ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, অন্য গ্রুপ প্রিপারেশন নিতে পারো এই এইচ এর আগে। জি, ইয়ে করো, শেয়ার করো।
আচ্ছা দেখো, যদি তোমার ওই পাতলা রডকে যদি উঁচু করে দিতে হয়, তাহলে তোমার এরকম যে এরকম সাপোর্ট পাওয়া যায়। হয়তো আরেকটা পা থেকে এই দিকে, কোনো দিকে এইটার মধ্যে দিয়ে রডটা দিয়ে লম্বা রডে উঁচু করে দেওয়া হয় এয়ার টার্মিনাল। মানে এই এই এটা 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 এই যে সাপোর্টটা, সাপোর্টটা হলো 2-3 দিকে টানার মতো আর কি, সেটা ওটার উঁচু উপর দিকে যায়। আরেকটা করা যায় সিম্পলি, তোমার হচ্ছে টিউবওয়েলের যে পাইপ, 1.5 ইঞ্চি ডায়ামিটারের স্টিল পাইপ, এই স্টিল পাইপটা ছাদের উপরে, এই ধরো তোমার ওখানে 6 মিটার, তো 6 মিটার মানে 20 ফুটের মতো, এটাকে এভাবে আহ, একটা বেস প্লেট দিয়ে ছাদের সাথে বোল্ট করে লাগাই দেওয়া যায়, অনেক মোটা পাইপ। এই পাইপটার ঠিক উপরের দিকে যে এয়ার টার্মিনাল, এখানে ঝালাই করে দিয়ে বা বোল্ট করে দিয়ে তারপরে এইভাবে নামাই নিয়ে আসা হয়। বোঝা গেল কিনা? না বুঝলে আরো আরো কালার দিয়ে এঁকে দিচ্ছি, দাঁড়াও। এই মনে করো এটা হচ্ছে জিআই পাইপ, মানে টিউবওয়েলের স্টিল পাইপ যেগুলি, এই এইটাকে ছাদের সাথে বেস প্লেট দিয়ে বোল্ট করে লাগিয়ে দেওয়া হয়। কিন্তু এটা এটা বজ্রপাত কিন্তু এটার উপর পড়ে মাটিতে যাবে না, ডিজাইনটা সেভাবে করা হয় না। ঠিক আছে, এবার এইখান দিয়ে এই যে তার নিয়ে আসা হলো, তা এটা যে আর্থিং তার, এটার গায়ে দিয়ে এটাকে সাথে ছোট ছোট ক্লিপ দিয়ে লাগিয়ে এইটা মাটিতে চলে যাবে। ছাদে আসলো, ছাদ থেকে রুফ কন্ডাক্টর হয়ে মাটিতে চলে যাবে, ইউনো, ছাদে রুফ কন্ডাক্টর থাকে। আর কপারের এয়ার টার্মিনাল, এই যে এখানে এয়ার টার্মিনালের সাথে আর্থ লেগে যাবে, এই 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 যদি এটা মাত্রাতিরিক্ত উঁচু হয়, বুঝছো কিনা? এই যে এগুলি, এই যে এটা কিন্তু ওরকম 2 ফুট 2.5 ফুট, এটা একটা স্ট্যান্ডার্ড কিনতে পাওয়া যায়। এরপরেও যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এগুলি একটু জাস্ট গুগল টুগল করলেই কিন্তু হয়। হ্যাঁ, একটু গুগল করলেই হয়। দেখো, এই যে দেখো, এই যে দেখছো, এগুলি পাওয়া যায়, এগুলি এইভাবে কিনতে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে রুফ কন্ডাক্টর, ওইটার সাথে উপর থেকে তার এসে লেগে যাবে। আর এটা খুব বেশি বড় হতে পারবে না দেখে, এই যে মানে যে একটু বড় হতে পারবে না, মানে এটা ছোট তো, মানে পাতলা তো, সেই জন্য আর কি এটা দেওয়া হয়েছে। আর যদি তুমি জিআই পাইপ দাও, যেটা টিউবওয়েলের পাইপ, সেটা সেটা করলে আর এটা এটা লাগতেছে না, উঁচু করে ঝালাই করে দেওয়া যায়। কিন্তু ছাদের উপর পুরো লম্বা জিনিস বসাতে গেলে এইটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে ডিসকাস করা দরকার হয়, নাহলে যদি ছাদের ক্ষতি হয় বা এই ধরনের সমস্যা থাকে আর কি। ওকে, শুধু এতটুকু ছোট্ট একটা রড, এগুলির জন্য কিছু লাগে না, কিন্তু রড বড় হলেই তোমার নানা রকম ওই হেল্প লাগবে। হ্যাঁ, ওই গ্রুপটা আসো, জি গ্রুপ আসো। জি গ্রুপ, এফ গ্রুপ। স্যার, আমি শেয়ার করছি। স্যার, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হুম হুম। স্যার, আজকে আমরা হচ্ছে ওই আর্থিংটা আর সাবস্টেশনের যে এসএলডি, এই দুইটা জিনিস স্যার করে রাখছিলাম শুধু। হুম। স্যার, আমাদের এমডিবি তো হচ্ছে 200 অ্যাম্পিয়ার, এই জন্য আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের মোটামুটি 170 বা 171 কেভি এর ট্রান্সফরমার লাগতেছে। তো 200 কেভি এর হুম হুম, ঠিক আছে ঠিক আছে ট্রান্সফরমার দিয়ে কাজ ঠিক আছে, করতেছি। এটাকে বড় করো, এই যে নিচের যে এসএলডিটা, হ্যাঁ এটা বড় করো।
হ্যাঁ স্যার, এর নিচের এইটুকু তো স্যার ওই এমডিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর উপরে স্যার আমরা এই ইয়েগুলো ইউজ করছি, ডিএস সুইচ, কেবল বক্স, এইচআরসি ফিউজ ইউজ করছি যাতে কস্ট এফিশিয়েন্ট। আর অয়েল সার্কিট ব্রেকারের বদলে এমসিসিবি ইউজ করছি। হুম আচ্ছা, তো তোমার ওই বাকি বাকি মানে লাইটিং টাইটিং এগুলি করনি কেন? উম, কিছু জিনিস এখনো বাদ আছে, লাইটিং বলতে। মানে লাইটিং অ্যারেস্টার ওগুলি আর কি। হ্যাঁ ও হ্যাঁ স্যার, লাইটনিং এখন আমরা করি নাই তো এই জন্য ওইটা মানে অ্যাড করিনি এখানে। ওই লাইটনিং করার পর স্যার ওটা অ্যাড করে দিব। আহ, আচ্ছা, তো তোমার এইভাবে অনন্তকাল ধরে চলবে না, মানে তোমাদের এইভাবে স্যার অ্যালাউ আমাদের করা? মনে হয় আর একদিন মানে আরেকটা বোধহয় ক্লাস লাগবে, তখনই মনে হয় হয়ে যাবে। হয়ে তো যাবে, কিন্তু একটু অনন্তকাল নিচ্ছ, তোমাদের এগুলির কোনো গতি নাই আর কি। তো দুটো তিনটে গ্রুপ ছাড়া বাকি সব গ্রুপ গা ছেড়ে দিয়ে বসে আছে। তো ওইভাবে হবে না। তোমাদের নেক্সট মঙ্গলবারে আমি একটা ইন 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 কোর্স নিয়ে নিব। স্যার ঠিক আছে? আমাদের মনে হয় নেক্সট মঙ্গলবারই বোধহয় শেষ হয়ে যাবে। আর স্যার আর্থিংটা দেখাবো। হ্যাঁ, আর্থিং। হ্যাঁ স্যার, এখানে স্যার আমরা ওই কংক্রিটের বক্সটার ডাইমেনশন দেই নাই, কারণ ওইটা স্যার মানে রিলায়েবল সোর্স পাইনি যে আসলে কিরকম ডাইমেনশন মানে হওয়া উচিত। একটা জায়গায় দেখলাম 300x300x300, বাট মানে ওইটার সাব কোনো কিছু পাইলাম না। এই জন্য স্যার এটা আমরা দেই নাই। আর শুধু হচ্ছে আমরা যে পাইপ আছে পাইপের ডাইমেনশনটা দিছি। হুম, ঠিক আছে, হবে, যাও। ওকে স্যার। এটা তো ওই ই গ্রুপ আসো। হ্যাঁ হুম হুম তোমাদের যে ড্রয়িং গুলি দেওয়া হয়েছে ওটা একটু ভালো করে খেয়াল করলে পারো, এই পাইপটার মুখে একটা কিন্তু ফানেল থাকে পানি ঢালার জন্য, ওগুলি কেউ দিচ্ছ না কিন্তু। এই যে এই জায়গাটা একটা ফানেল থাকে। হুম, ঠিক আছে, একটা মোটামুটি ঠিক আছে। স্যার এই ইন্ডেক্স তো 39 আসছিল, ওইটার জন্য কি লাইটিং করে দিব? হুম, করবা মানে তো শিখবা, না করে রাখলে তো আর শিখতে পারবে না। পরে কি আর এগুলি শেখা হবে? ঠিক আছে স্যার। হ্যাঁ, ডি গ্রুপ আসো। ডি গ্রুপ আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার এটা আমাদের এমডিবি স্যার, আনব্যালেন্স ছিল, এটাকে ব্যালেন্স করতে বলছিলেন, তো এটা ব্যালেন্স করছি স্যার। আমরা সাবস্টেশন আর আর্থিং আর লাইটনিং এর ডিজাইন করছিলাম স্যার। হুম 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 যাও, সেখানে যাও। সাবস্টেশন স্যার এটা। হুম হুম
স্যার এখানে কি কোনো চেঞ্জ করতে হবে স্যার? তোমার এই ট্রান্সফরমারটার কেভিএ কত? এটা তো লেখো নেই। স্যার 150 কেভি স্যার, এটা লিখি নাই স্যার। না লিখলে কেমনে বোঝা যাবে? ঠিক আছে স্যার, এটা লিখে দিব। আর এগুলি কি দিছো? এগুলি সব এসডিবি। জি স্যার, নিচে এমডিবি সবগুলো। করার পর আবার এসডিবি দিছো কেন? সোজা এমডিবি এখানে দেখাই দিলেই তো হয়। স্যার আচ্ছা, এসডিবি দিছো আলাদা দিছো, করে দেখাবো সমস্যা না? নেই। হ্যাঁ, তো এইখানে তোমার হচ্ছে ট্রান্সফরমার কেভিএটা লাগবে। আর এখানে যে পিএফআই দিছো, এটার কেভিএ কত? একটু বড় করো, এটার কেভিএ কত? স্যার কোনটা স্যার? পিএফআই যেটা দিছো, পিএফআই পাওয়ার ফ্যাক্টর। তো স্যার এখানেও লেখো না এটা কেভিএ কত। না স্যার, এটা লিখিনি স্যার। কেভিএ গুলি লিখছো না, এর কারণে যে সমস্যা হচ্ছে যে তুমি আমাকে দেখাই নিয়ে চলে গেলা, বললা যে স্যার তো দেখাইছিল হয়ে গেল। তো এখন এই যে কারেন্ট কত ঠিক আছে কিনা, এগুলি তো কেভিএ এর উপর ডিপেন্ড করবে। তারপরে এই যে এখানে তারটা ঠিক আছে কিনা, এই যে ইয়েতে, এই যে তোমার দেখো এই তারটা, এই যে এই তারটা, হ্যাঁ, এই তারটা, জি স্যার। এই তারটা ডাইমেনশন কিন্তু দেওনি। তো ওই কারণেই দেওনি, কারণ ইফ ইউ ডোন্ট নো দ্য কেভিএ, এটা তো ভোল্টেজ আমরা জানি, তাই না? এটার ভোল্টেজটা হচ্ছে যে 415 ভোল্ট, জি স্যার। এই ভোল্টেজটা। কারণ there is nothing that can drop ভোল্টেজ। এটা তো একটা সিটিতে ভোল্টেজ ড্রপ করে না। জি স্যার। তো তোমার এটা হলো একটা ব্রেকার। সো হিয়ার ইজ দ্য সেম ভোল্টেজ। ওই ভোল্টেজ ইভেন তারা আসলে একই জায়গায় তো আছে। ট্রান্সফরমার থেকে এখানে একটা কেবল চলে আসছে এই ইয়েতে, এলটি প্যানেলে। প্যানেলের মধ্যে কিন্তু ব্রেকার, বুঝছো? জি স্যার। ব্রেকারটা কিন্তু প্যানেলের মধ্যে, সিটিডিও প্যানেলের মধ্যে, এটাও প্যানেলের মধ্যে। মানে প্যানেলে আলাদা আলাদা ক্যাবিনেট থাকে আলমারির মতো, সেরকম একটার মধ্যে আছে এটা। সো এখানে ভোল্টেজ দিয়ে কেভিএ কে ভাগ করলে তখন তুমি এটার কারেন্ট পাবে। সেই কারেন্ট অনুযায়ী এখানে তার দিতে হবে। এইটার কেভিএর সাথে একটা রিলেশন আছে বলেছি, সেটা কত বলো দেখি, জানো? নাহলে কিভাবে আন্দাজ হিসাবে দিবা? স্যার ওটা তো ঠিক জানি না কেমনে স্যার। করবা? অন্যরা তো করে ফেলছে ঠিকই। ট্রান্সফরমার যে ক্যাপাসিটি আসবে তার 60% এটা হবে, এটা হবে তার 60%। সেখান থেকে তুমি তারের সাইজ পেয়ে যাবে। ও, জি স্যার। ওকে। জি স্যার। তো তোমার ওই যে ব্রেকার, এইচটি সাইডে ব্রেকার কি দিছো দেখি? এটা তো এলটি সাইড গেল, এমসিসিবি ইয়ার সার্কিট ব্রেকার দিছো। জি স্যার। আচ্ছা, সেটাও কম দাম না। ওই যে ওরা অনেকে দিচ্ছে, দেখো না, এই যে ওরা বলতেছে এই স্যার ফিউজ, ঠিক আছে, ফিউজটা তো আর বললাম না তারের মতো বেঁধে রাখবে সেরকম না তো, ওটা একটা কার্টিজটাকে একটু বসাতে হয়। হ্যাঁ, কার্টিজটাকে একটা জায়গায় বসাতে হবে। বসাতে গেলে তোমাকে আলটিমেটলি লোড ব্রেক সুইচ লাগে আর কি। ওই দিন দেখাইছি লোড ব্রেক সুইচের দাম হচ্ছে এইসব এইচডি প্রোটেকশন যত যন্ত্রপাতি আছে তার মধ্যে সবচেয়ে কম দামি আর কি ওই সুইচটা, তাও প্রায় 3 লাখ টাকা। আর মুখে বললে তো হবে না, একটা এসিবিরও দাম আরো বেশি পড়ে যাবে। ওটা তো বলতে মনে রাখতে হবে 11 কেবিতে, সেই জন্য বিষয়টা এরকম। এগুলি ঘরে ঘরে ইউজ হয় না কিন্তু। কয়টা বাড়িতে ট্রান্সফরমার আছে? তো তোমরা যদি বলো পাশ করার তো একটা ইয়ে আছে, যে কিছু না শিখেই পাশ করে গেলাম, সেটা হলো আরেকটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে যদি তুমি শিখতে চাও, তো ঘরে ঘরে যেমন ট্রান্সফরমার থাকে না, ঘরে ঘরে সেরকম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি লাগা শুরু হয় তাহলে সেটা খুব দুর্দিন আসবে আর কি, বুঝছো? দেখো না এমবিএ করে যে ইয়ে বিক্রি করে বেড়ায় সেলসম্যান, ওরকম পরিস্থিতি আসবে আর কি, যদি এরকম না শিখে সব ঝাঁকে ঝাঁকে বেরোতে থাকে।
কম্পিউটার সায়েন্স আছে, ওরকম তো অবস্থা। যে কোনো শিক্ষাই সেটা কিছু না শিখে বেরোতে গেলে তখন সে যা পাবে হাতের কাছে তাই করবে। আর সে যদি কাজটা পর্যাপ্তভাবে শিখে তাহলে তার লেভেলের কাজ সে পাবে, সমস্যা তো হওয়ার কথা না। ঠিক আছে, তোমার ডি গ্রুপ তাই না? স্যার বি গ্রুপ স্যার। বি? জি স্যার। উল্টাপাল্টা আসলো কেন? আমি তো ডি ডাকতেছিলাম। আমি বি শুনছিলাম স্যার, তাই বি। আচ্ছা, ডি গ্রুপ আসো। স্যার আমাদের আর্থিংটা স্যার দেখবেন স্যার একটু। দেখাও দেখাও, তাড়াতাড়ি দেখাও। এই যে স্যার আর্থিং এর। হ্যাঁ, সব ওই যে ইয়েতে চলে গেছো তো যাও, এই ধরনের পদ্ধতি তো আছে। এটা সব আমি ভাইবা যেদিন জমা দেওয়ার, এই যে আমি নেক্সট মঙ্গলবারে কিন্তু তোমাদের একটা পরীক্ষা নিব, আর তারপরের বৃহস্পতিবারে জমা দিয়ে দিবা যা আছে কপালে, যাও। হ্যাঁ, জি স্যার। তো ঠিক আছে। এটা তো এটা নিয়ে বলার কিছু নাই, এটা এভাবে তো করা যায়, কিন্তু কোথায় এটা করব কোথায় ওটা করবো এগুলি নিয়ে অনেক কথা বলেছি আমি। সেগুলি এখন মনে রাখবা অথবা বইপত্র পড়ো, যে এই 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 সল চারকলের সমস্যা কি, সুবিধা কি, লম্বা পাইপের সমস্যা কি, সুবিধা কি। তো ঠিক আছে, যাও ডি গ্রুপকে দাও। স্যার ডি গ্রুপ। হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্যার আপনি গতদিন হচ্ছে আমাদের এমডিবি এর অ্যাম্পিয়ারটা একটু বাড়াইতে বলছিলেন, তো ওটা 250 ছিল, ওটাকে হচ্ছে আমরা 300 করছি, আর ওইটা অনুযায়ী হচ্ছে এসএলডি ডায়াগ্রামটা ড্র করছি। ঠিক আছে, এখন এখানে সমস্যা হচ্ছে যে এই যে তোমার যে এমডিবির যে আউটলাইন দিয়েছো, এই জিনিসগুলি তোমরা ঠিক মতো না শুনলে, এটা ফলো না করলে তো এটা তো বদনাম হয়ে যাবে যে কি শিখছো। এটা তোমার এই যে এমডিবির আউটলাইনটা ডটেড লাইনের দিতে হয়, তো এটা দাও নাই। এটা যদিও মনে হবে যে সামান্য ব্যাপার, কিন্তু সামান্য না। দেখো, তুমি সাপ্লাইয়ের যে তারগুলি, এটা বাইরে থেকে তোর ভিতরে ঢুকবে, তুমি তো শুরুই হয়েছে ভিতর থেকে, তাহলে কি ওলট পালট হয়ে গেল না সব তোমার? তুমি সাপ্লাই কোথা থেকে পেলে? হোয়ার ইজ সাপ্লাই? এটা তো একটা বক্সের বাইরে থেকে তার যাবে না, তার তো ভিতরে ঘুরতেছে। এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হয়ে গেছে। তারপরে যে বাসবার গুলি, বাসবার মানে যে লাল হলুদ, যে দে আর নো ওয়ে কি আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে যদি এটা থাকে, ওখানে কি হবে? মানে একটু বোঝার চেষ্টা করো। এগুলিতে তো বিদ্যুৎ আছে নাকি, ভোল্টেজ, হাত দিয়ে ধরলে কি হবে? হ্যাঁ, বলো কি হবে? তো সেগুলি কি বাইরে যাবে? তো এগুলির একটা গুরুত্ব আছে না? এই যে দাগটা দিতে বলি, তার একটা গুরুত্ব আছে না? এর ভেতরে সব ব্রেকার বক্স সব বাইরে থাকবে। হ্যাঁ, এয়ারো গুলি বাইরে থাকতে পারে, কারণ এয়ারো গুলি বাস্তবে তো এক্সিস্টেন্স নাই এয়ারোর। এয়ারো দিয়ে তো আমরা দেখাচ্ছি যে দেখবে তাকে বোঝানোর জন্য, কিন্তু দেখো এত কারুকার্য করে সে এয়ারো দিছো, এটা তো যে তার চেয়ে মাথা মোটা হয়ে গেছে না? এয়ারো বিশাল বিশাল মোটা 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 করে দিছো, মানে এক্সিস্টেন্স লেস একটা জিনিসকে এত বিশাল ভাবে ফোকাস করছো। তো একটা ড্রয়িং এর সমস্যা বুঝেছো তো? এগুলি কি করছো? আগের দিনও তো এটা দেখিনি, হঠাৎ করে এই মানে এটা কি চারুকলা থেকে করিয়ে নিয়ে আসছো? হ্যালো, আসলে ড্রয়িংটা নতুন করে করতে গিয়েছে একটু। তাহলে এরকম করে অ্যারো হবে কেন? মানে একটা ড্রয়িং এর একটা ফোকাস থাকে, তো এখানে তো অ্যারোটা তো আসল জিনিস না। আসল জিনিসের চেয়ে যদি তুমি নকশাগুলিকে যদি বড় বড় করে ফেলো, তাহলে তো ফোকাস নষ্ট হয়ে যাবে। আচ্ছা ওকে স্যার, অ্যারোগুলো চেঞ্জ করে দিব। আর কি করেছো দেখাও। স্যার হচ্ছে এসএলডি ডায়াগ্রাম। বলো সাব স্টেশনের এসএলডি। এসএলডি তো সবই এসএলডি, সুইচ বোর্ড। এসএলডি ডায়াগ্রাম আমাদের হচ্ছে আমরা 300 কেভি আসছিল, তো আমরা 300 কেভি এর ট্রান্সফরমার ইউজ করেছি। ঠিক আছে, সিরিজ চিহ্নগুলি ভালো হচ্ছে না, আর ট্রান্সফরমারের যে দুটো সার্কেল দুটো সমানই থাকে, একটা বড় একটা ছোট হয়ে যাচ্ছে, এগুলিকে একটু যত্ন নিয়ে ঠিকঠাক করো। ঠিক আছে। আর এই যে তোমার এই যে দায় সারা গোছের করেছো, এই যে যেখানে যে বাসবারটা শেষ হলো, ওখানে ওটার পরে এমডিবিটা থাকবে না? জি স্যার, ওটা আসলে অ্যাড করা হয়নি, ওটা অ্যাড করে দিব। ঠিক আছে।
ওকে, সি গ্রুপ। জি স্যার। স্যার স্যার দেখা যাচ্ছে স্যার? দেখতে পাচ্ছি। স্যার এটা হচ্ছে স্যার আমার আবার সেই একই ভুল। তো বলতে বলতে তো আমার তো মুখ ব্যথা হয়ে যাচ্ছে। এইচডিবিসি প্রথমত তার একটা সাইজ দিতে হবে, যে কত সাইজের এইচডিবিসি। আমরা এটার জন্য 2 ইউজ করি, সেই এইচডিবিসিটা তো এভাবে যাবে না। এইচডিবিসি তো হচ্ছে একটা কপার। স্যার ওই পাইপের ভিতর দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলি তো বলি, কিন্তু একই কাজ করো। ডাইমেনশন একটু দিতে, দায় সারা স্যার কোথায় একটু করছো? কনফিউজড হয়ে গেছিলাম স্যার, এই জন্য স্যার। ও, আর কি করছো দেখাও। স্যার এটা স্যার কমপ্লিট করতে পারিনি স্যার, ওই স্পেকটিভস এগুলো দিতে পারিনি স্যার। সারা সপ্তাহ কি করো, মানে কাজ এত ধীরে সুস্থে আগাচ্ছে, পারা উচিত না? সেখানে তো কোনো লোড নাই তোমাদের। জি স্যার, স্যার কমপ্লিট করে ফেলবো স্যার, নেক্সট দিনের মধ্যে সবকিছু দেখে ফেলবো। এটা কি স্যার আমার স্যার কি এটাও স্যার একটু আগে ছিলাম স্যার, এসএলডিটা স্যার। স্যার আমার স্যার 250 কেভি এর ট্রান্সফার করতে হচ্ছে স্যার। হুম এইটা তো তোমার জাস্ট এটা শুরু এমডিবি তে করছিলাম যা স্যার। আসছে ওই ওরকমই একটা আসবে। বাকি ঠিক আছে, এটা তো কমপ্লিট হয়নি, দেখে লাভ নেই, এটা কমপ্লিট করো। জি স্যার। ঠিক আছে, এবার দাও এ গ্রুপকে। আচ্ছা স্যার। হুম স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার এটা হলো স্যার আমাদের আর্থিং সিস্টেম, আপনি স্যার কিছু কারেকশন দিয়েছিলেন স্যার, ওগুলো করেছি স্যার। ফাইন, দেখতে পাচ্ছি, ভেরি গুড। আর স্যার লাইটনিং স্যার আমরা 3টা করেছি, তো স্যার আপনার কাছে যেটা সুইটেবল লাগে ওটা যদি একটু বলে দিতেন তাহলে স্যার আমাদের কাজ করতে সুবিধা হতো স্যার। তো স্যার 1 আর 2টা স্যার অলমোস্ট সেম। স্যার 2তে স্যার আমি স্যার এই যে এখান দিয়ে মানে আমার যে রড গুলো ইউজ করবো ওগুলোর মাথাটা আমি কানেক্ট করে দিয়েছি এই দুটো। আর লাইটনিং সিস্টেম 1-এ স্যার এই দুটো কানেক্ট করে নিয়ে বাকিগুলো কানেক্ট করেছি স্যার। আর স্যার হাইট দিয়েছি 8 ফিট। তো স্যার এইটা নিয়ে যদি আপনি একটু বলতেন স্যার। মানে স্যার আমি কর্নার ফোকাস করে কাজ করেছি, বাট স্যার আমি যদি একদম ছাদের সেন্টার পর্যন্ত কভার করতে চাই সেক্ষেত্রে স্যার এটা অনেক উঁচু হওয়া লাগে স্যার। তো সেক্ষেত্রে স্যার কষ্টের একটা ব্যাপার আসে, আর স্যার যেহেতু অনেক উঁচু স্যার ওটা স্যার বসানো একটা ঝামেলা। তো এটা যদি একটু বলতেন স্যার। ওকে, রাইট। আচ্ছা, প্রথমত আমরা এইগুলির এই টপগুলি কানেক্ট করব না। হ্যাঁ, টপগুলি কানেক্ট করব না, কারণ এখানে যে চিরাচরিত নিয়ম যেটা, যে একটা তার এই যে এই ধরনের প্যাটার্ন ফলো করে। দাঁড়াও, এখানে ড্রয়িং এর টুল কোথায় আছে? স্যার ওখানে স্যার লাইনস আছে স্যার এখানে। আচ্ছা, এই যে আছে, এটা থেকে এটা নিতে হবে। এই যে এরকম যে ফলো করে, হ্যাঁ বুঝছো, মানে একটার মাথা থেকে আস্তে আস্তে নেমে প্রোটেকশনে ছাদের সাথে এসে মিশে যাবে। জি স্যার। ওই প্যাটার্ন গুলি যথেষ্ট, তোমার উপরের এক্সট্রা রডটা দেওয়া লাগবে না, তারটা ওই যে এটা এটা কি এঁকেছি বুঝেছো, মানে এটা একটা রডের মাথা। জি রডের স্যার। মাথা থেকে সে ওর যে স্যার যেটাকে স্পেয়ার রুল বলে সেই অনুযায়ী সে প্রোটেকশন দিতে দিতে সে আসে। কাজেই এমন ভাবে দিব যে এটা যেখানে আসে এটা যেখানে আসে, হ্যাঁ, তারা দুটো মিলে কভার করে যায়। আমি আরেকটা তার দিলে তো প্রোটেকশন পাবে। ইট ইজ লাইক তোমার হচ্ছে তাঁবুর ক্ষেত্রে আমরা যেটা দেখাইছিলাম তখন, যে ওটা দেখাইছিলাম যে একটা হলো যদি আমি একটা সিঙ্গেল রডে একটা তাঁবু দেই, তাইলে সেখানে আমি এটা তো আঁকার জন্য আসলে ভালো জিনিস না। তো যা হোক, সিঙ্গেল রডে একটা তাঁবু দিলে আমি দাঁড়াও, একটা 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 রড এখানে যদি আমি তাঁবু দেই, তাহলে এই যে এই দিকে যেমন থাকবে, হ্যাঁ, আর এই দিকেও থাকবে, এই দিকেও থাকবে, তাই তো? জি স্যার।
হ্যাঁ, তো আবার কি করতেছি, আবার এই বরাবর যদি আরেকটা রড টেনে নিয়ে যাই তাহলে তো সেটার কারেকশন দিবেই। তো এক্সট্রা রডটা দিতে চাই না, আচ্ছা খরচ স্যার, বেশি, খরচ বেশি, এটা দেওয়া হয় না আর কি কোথাও। ওকে স্যার। হ্যাঁ, ওই মানে বিন্দু থেকে যতটুকু কাভারেজ পায়, তারপরে যে আরেকটা খুঁটি, ওকে স্যার। ওটার মাথা দিয়ে ওটা রাখবো না। এটার কারণ দেখো, সেটা হচ্ছে যে ছাদে যারা যাবে এইখান দিয়ে এরকম দড়ির মতো ওই শূন্যে ভাসতেছে, ও জিনিসগুলি তো অনেকগুলি সমস্যা তৈরি করে। প্রথমত মানুষ ওটার উপর কাপড় নাড়বে, দ্বিতীয়ত রডগুলি ভেঙে পড়ে যাবে। এগুলো তো কপার রড, শক্তিশালী না, তো কপার রড তো দুর্বল হয় না। জি স্যার, জি স্যার। সো ইট ইজ ভেরি ইমপ্র্যাকটিক্যাল, যে শুধু ওকে স্যার। রডই দাঁড়িয়ে থাকতে চায় না, তার উপরে এটার একটা বার্ডেন সে পারবে না। তো ওগুলি তুমি তাহলে বাদ, উপর দিয়ে কিছু দিচ্ছ না। আচ্ছা স্যার, ওকে স্যার, বাদ দিয়ে দিব স্যার। হুম। আর এই রডগুলির সাইজ কিন্তু বিএনবিসি তে আছে, কিন্তু যে সাইজগুলি আছে সেগুলি হচ্ছে তোমার মিনিমাম হচ্ছে 1 ফুট থেকে শুরু করে 2 ফুট 2.5 ফুট পর্যন্ত যাওয়া যায়। তাতে হয় কি, মানে হাফ ইঞ্চি যেটাকে বলে তোমার 12.5 মিলিমিটার থেকে শুরু করে এটা 1 ইঞ্চি পর্যন্ত চড়া হয়, বুঝছো? জি স্যার। ওগুলি এর চেয়ে মোটা মোটা কপার রড এটা বাজারে ওইভাবে অ্যাভেলেবল না, অর্ডার দিয়ে বানাতে হবে, অ্যাভেলেবল না। তো আমরা এগুলি যখন তুমি এখানে যে 8 ফুট যখন ইউজ করতেছো, এগুলি যখন ইউজ করতেছো তখন ওই যে খেয়াল করছো যে আমরা যে অনেক কিছু দেখাইলাম ওই যে সাপোর্টের মতো, জি স্যার, জি স্যার, দেখেছি স্যার। অন্য কিছু একটা দিয়ে তার মাথায় এটা দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? জি স্যার। সে ইউ হ্যাভ এ সে 1 or 2 মিটার হাই একটা কোটা আছে আম টাম পাড়ার জন্য তোমার। জি স্যার। এখন যদি তুমি 20 ফুট 25 ফুট উপর থেকে আম পাড়তে চাও, নিশ্চয়ই আর একটা মাথায় ওটা লাগাতে হবে। জি স্যার। মানে মাটিতে দাঁড়িয়ে হাত দিয়ে অনেকে পারে না, জি স্যার। মাটিতে দাঁড়িয়ে হাত দিয়ে পারে, তারপর তো আরো বেশি করতে গেলে কি আর একটা দণ্ডের মাথায় লাগাতে হবে, এক্স্যাক্টলি লাইক দিস। জি স্যার, বুঝেছি। মানে নিচে একটা সাপোর্ট দিয়ে তার উপরে স্যার কপার রডটা বসাবো স্যার। হুম 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 হুম। আচ্ছা ওকে, এই হচ্ছে ঘটনা। স্যার, আমরা স্যার আরেকটা করেছি, সে এই ক্ষেত্রে হলো স্যার আমরা সেন্টারে উঁচু একটা দিয়ে দিয়েছি যাতে স্যার পুরো কর্নারটা কভার করে। তো স্যার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় ওটা যদি একটু বলতেন স্যার। ওকে, আশা করি তুমি এগুলি করছো, থ্যাঙ্কস, মানে সব ধরনের সমন্বয় করছো। তুমি আসলে সব ধরনের চেষ্টা না করলে এটা শেখাও যাবে না, আর এর ভালো মন্দ গুলিও বোঝা যাবে না। কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে গেলে সব ধরনের জিনিসই তোমার ইয়া করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি বলছি, অন্য যাদের ইন্টারেস্ট আছে শোনো, নাইলে নাই। আচ্ছা, এই যে যে তুমি একটা দণ্ড ইউজ করছো, এই দণ্ডের ভালো দিকটা হচ্ছে যে একটা দিয়ে সব কাজ হয়ে গেছে, ছাদের কোনায় 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 বসানো লাগছে না। জি স্যার। হ্যাঁ, এটা হলো এটার ভালো দিক, এটার ভালো দিক। এখন ওই চারদিকে তোমার হচ্ছে যে সব ফাঁকা থাকলো, আদারওয়াইজ দুর্গের মতো চারদিক দিয়ে রড টড লাগাইতে হতো না। জি স্যার, এটা একটা চার সাইড ভালো দিয়ে দিক। বের হয়ে হ্যাঁ, থাকতো স্যার। এটা একটা ভালো দিক, একটা দিয়ে কাজ হয়ে গেলে এতগুলি লাগবে কেন, তো এটা একটা ভালো দিক। আর খারাপ দিকটা হচ্ছে যে এই বিল্ডিংটা যতটা চওড়া, সেই চওড়ার উপর ডিপেন্ড করে এটার উচ্চতা দিতে হয়েছে তোমার রোলিং স্প্রেয়ার রুল দিয়ে। স্প্রেয়ার রুল তো তোমাদের সবাইকে বলেছি, এখানে তো আর না বোঝার কিছু নাই। মানে যদি আমরা 60 মিটার রেডিয়াস অ্যালাউ করি, তাহলে কিন্তু আমরা এটা উঁচু কম করলেও কিন্তু আমার কাভারেজ পেয়ে যাবে, কারণ ও তো কাল্পনিক রেডিয়াস তো অনেক বড়, তাই না? জি স্যার। হ্যাঁ, আর যদি আমি 20 মিটার অ্যালাউ করি তাহলে কিন্তু এই 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 একই কাভারেজ পেতে আমাকে কিন্তু আসল রডটা কিন্তু অনেক বড় করতে হবে, রাইট? জি স্যার, তাহলে অনেক উঁচা এখানে করা 60 লাগে আর স্যার। 20-এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে 60টা হচ্ছে একটু লুজ লেভেলের প্রোটেকশন, আর 20টা হচ্ছে হাই লেভেলের প্রোটেকশন। জি স্যার। কোনটার জন্য কোন লেভেলের প্রোটেকশন থাকে সেটা তো রিস্পেক্টর তোমার কাছে আছেই। ওই যে রিস্পেক্টর আছে না, যার স্যার। রিস্পেক্টর বেশি মানে ইন্ডেক্স বেশি তার বেশি তার প্রোটেকশন, আর যার কম তার কম। অনেকের কোনো মতো 40 হয়েছে, তাহলে তুমি এটাকে লুজলি করতে পারো। হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে ডিপেন্ডিং অন তোমার লেভেল অফ প্রোটেকশন, যেহেতু রিস্ক আমরা ক্যালকুলেশন করতে পারি, তারপর হাই রিস্ক যদি হয় তাহলে এই ভিতরের রডটা দিতে এটা ইভেন কি 60-70 ফুট উঁচু হয়ে যেতে পারে, পারে না? জি স্যার, অনেক উঁচু হয়ে ওই যায় রকম স্যার। একটা রড এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এই খাড়া করতে গেলে সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে।
কারণ যখনই এরকম জিনিস উঁচু করতে হয় তখন এটা সিভিল ইঞ্জিনিয়ারদের সহায়তা নিতে হয়। তুমি দেখো বিদ্যুতের পোল বলো আর টেলিফোনের টাওয়ার বলো, ওগুলি ডিজাইন করে কিন্তু তোমার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা। আর ওখানে যদি বিশেষ করে বিদ্যুতের যদি হয় তাহলে যে তার আছে সে তারগুলির সাইজ বলে দেয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা। আমার কথা বুঝছো কিনা? ওই জি স্যার। ওটা উঁচু ভাবে কত হ্যান ত্যান এটা কিন্তু ইলেকট্রিক্যালরা বলতে যায় না, কারণ হচ্ছে যে তারা বিল্ডিং এর স্ট্রাকচার কিভাবে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সেই স্টাডি তো তারা করে না। জি স্যার, ওটা তো তোমার সিভিলের কাজ স্যার। খারাপ দিক হচ্ছে যে তুমি তো এটা একটা দিয়ে করে দিবা, কিন্তু সেটা ওখানে থাকবে কি থাকবে না সেটার জন্য কিন্তু তোমার আরেকজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কনসাল্ট না করলে তুমি কিন্তু ওখানে ওটা ইউজ করতে পারবে না। জি স্যার। তো একটা ভালো দিক গেল, খারাপ দিক গেল। আরো আর একটা এক মিনিট দাঁড়াও। ওকে, অন্য অন্য অসুবিধার দিকটা বলি, এটা ঠিক খারাপ বলবো না। অন্য অসুবিধার দিকটা বলি। অসুবিধার দিক হচ্ছে যে তোমার মনে করো যদি শহরের বাড়ি হয় এবং যদি তোমার এয়ার নেভিগেশনের তোমার হচ্ছে বাধা থাকে, দ্যাট ইজ এয়ারপোর্ট এরিয়া বা কাছাকাছি হয়, যেসব এরিয়ায় তোমার হচ্ছে সিভিল এভিয়েশন থেকে একটা পারমিশন নিতে হয় যে এর চেয়ে উঁচু কোনোভাবে করা যাবে না, সেইখানে বিল্ডিং এর হাইটের রেস্ট্রিকশন থাকায় বাড়িওয়ালারা এমনিতেই চিন্তিত থাকে যে সে বেশি দরকারি ফ্লোর হয়তো বানাতে পারবে না। এর উপরে আবার এরকম একটা দণ্ড দিতে গেলে ওই তোমার যে সিভিল এভিয়েশনের যে উচ্চতা দেওয়া হয়েছে সেটা এখান থেকে শুরু হবে। দেখতে পাও মাউস? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। মাউসই দেখতে পাও না কেন? মাউস দেখতে পাও না? আমি তো স্যার এখন দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, মানে সেটা শুরু হবে এখান থেকে, এখান থেকে শুরু হবে। জি স্যার। কথার কথা, ও তোমাকে মনে করো যে 200 ফিট উচ্চতা অ্যালাউ করলো। 200 ফিট উচ্চতা অ্যালাউ করলে তোমার এইখান থেকে সেই 200 শুরু হবে, জি বুঝছো? স্যার। জি স্যার। এখন এইটা যদি তুমি 70 ফুট দাও তাহলে স্যার আমার বিল্ডিংয়ের হাইটটা হাইটটা অনেক থাকবে কমে যায়। 30 ফুট। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, কিন্তু বুঝেছি স্যার। যেসব এলাকায় ওই রেস্ট্রিকশন নেই, সারা দেশে কি এয়ারপোর্ট আছে নাকি? না স্যার। হ্যাঁ, তো এই যে এই সুবিধা অসুবিধা, এখন এটা তুমি জানতে পারলা আর কি। তো তুমি যদি সব দিক ট্রাই না করো তাহলে জানতে পারবে না। এই যে করলা আর এই জীবনে ভুলবা না যে কি অন্য যারা করে নাই বা এখন মনোযোগ দিয়ে শুনছে না তাদের এই এই সমস্যা সারা জীবনই থেকে যাবে, মনে থাকবে না। এনিওয়ে, তুমি তো বুঝলা ব্যাপারটা যে এই একটা দিয়ে যে তুমি কাজ সারবা এটা ভালোও আছে মন্দও আছে, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বুঝছো? জি স্যার, পুরোটা বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। হুম হুম। আর স্যার আরেকটা হলো স্যার, আমরা ট্রান্সফরমারের এসএলডি ডায়াগ্রামটা এঁকেছি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ব্রেকারটা তো কিছু দেখছি না। ও ব্রেকার দিছো একটা না, এসিবি দিছো? জি স্যার। হুম, ঠিক আছে। হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ হুম স্যার। হুম। হুম হুম।
এ বি সি ডি ই গ্রুপ কি দেখিয়েছিলা? জি স্যার। আচ্ছা, এফ এফ গ্রুপ, তাহলে তো ওই পাপি 2 গ্রুপ ছাড়া আর কেউ বাকি নাই না? স্যার তাহলে যে গ্রুপ পাপি, বাকি আছে স্যার। হ্যাঁ স্যার যে যে গ্রুপ গ্রুপ বাকি। হ্যাঁ, ওই ওগুলি তো পাপি বলতেছি। তো ঠিক আছে, দেখাও। দেরি করে আসো কি জন্য? আমি তো সপ্তাহে সপ্তাহে উল্টা দিক থেকে ডাকি। স্যার যে গ্রুপ। হুম স্যার আমি শেয়ার দিছি স্যার যে গ্রুপ। হুম স্যার এটা নতুন কাজের মধ্যে আর্থিং এর কাজটা করছি, আর্থিং আর লাইটিং এর কাজটা করছি। হুম আর স্যার লাইটিং এরটা হচ্ছে এইটা, এখানে স্যার ওই যে রুফ কন্ডাক্টর, ডাউন কন্ডাক্টর, তারপর এয়ার স্পাইক, ওগুলোর নাম আর কি দেয়নি এখন, দেওয়া হয়নি এখনো। আর স্যার ওই যে চিলেকোঠার উপরে যে জায়গাটা ছিল ওখানে আরেকটা স্পাইক দিয়েছি। আর স্যার আমরা এখানে মোট আর কি 8টা ইউজ করছি আর কি। এখানে স্যার ওই 16 ফিট করে উপরে রাখছি, এর ফলে স্যার ওই মোটামুটি সব জায়গায় আর কি ওই যে রোলিং স্পেয়ার মেথড দিয়ে হুম মোটামুটি কভার হয়ে যায় আর কি। জি তো রোলিং স্পেয়ার দিয়ে কাভার হয়, কতটুকু উঁচু করলে কতটুকু কাভার হয় সেগুলি ক্যালকুলেশন করেছো? জি স্যার, শুধুমাত্র স্যার এই মাঝে একটু জায়গা একটু মানে মানে একটু জায়গা পড়ে যায়, ফাঁকা পড়ে যায়, আবার কিছু কিছু জায়গায় ওভারল্যাপিং হয়ে যায়, তো সামান্য কিছু স্যার। না, সেই ক্যালকুলেশন গুলি কোথায় দেখাতে পারবা? স্যার ওগুলো খাতায় করছি, শেয়ার দিতে পারছি না তো। খাতায় যে করছো সেটাও তোমার রিপোর্টে দিতে হবে। আচ্ছা, তোমার একদিক থেকে আরেক দিকে চওড়া হচ্ছে 62 ফুট, তাই তো? জি স্যার। আর 42 এবং 62, তাই না? জি স্যার। 42 এবং 62-র জন্য এরকম তোমার 16 ফিট লাগার কথা না, কাজেই তোমার ক্যালকুলেশন গুলি ভুল আছে। বুঝছো? ক্যালকুলেশন গুলি ভুল আছে তো। আচ্ছা, কত সার্কেল ধরেছো, মানে ওই যে রেডিয়াসটা কত ধরেছো রোলিং স্পেয়ারে? স্যার ওই যে এল এর সমান করে যে একটা ভিতরে রেডিয়াস থাকতে হয় সেরকম করে, সে কারণে স্যার এল এর সমান তো আঁকতে হয় না, তোমার তো এল তো এল, ওই রেডিয়াস তো আবার ডিপেন্ডিং অন সিকিউরিটি লেভেল, ওটা তো 4টা আছে, যে ধরো ওই যে যেটা বললাম 20 মিটার, 30 মিটার, 45 মিটার আর 60 মিটার। তো একটা বিল্ডিং এর জন্য তো একটাই ধরতে হবে, তার উপর ডিপেন্ড করে কত ফুটে কত দূর ক্লিয়ারেন্স দিবে। পুরো জিনিসটাই তো গোলমাল করে ফেললাম। স্যার ওই যে কোন করে আর কি হিসাবটা করছিলাম, কোন শেপের। হ্যালো স্যার, এই কোন শেপের করেছেন স্যার? রাজু মরহুমের জানাজানা বংশেরগুলা ঈদগাহ ময়দানে বাদ দেওয়ার অনুষ্ঠিত হবে। উক্ত জানাজা এবং দাফন কার্যে সকলকে শরীক থাকার জন্য। হ্যাঁ, কি বললা আবার বলো। স্যার কোন, তার মানে ওই যে এল সমান করে তার মানে রেডিয়াস নিয়ে আঁকছি, তার মানে যে সার্কেল আঁকছি, মানে একটা কোন, মানে যেটা আর কি কোণের যে ইয়েটা পায়, ডায়ামিটারটা পায়, সেই ডায়া অনুযায়ী হিসাব করছি। মানে তুমি বলতে চাচ্ছ যে রডটা যদি তুমি 16 মিটার দাও তাহলে ওইদিকে 16 মিটার কাভার পাবে, এটা বলতেছো তুমি? জি স্যার। হ্যাঁ, জি স্যার, এইভাবে হিসাব করছি।
ওইভাবে না। 16 মিটার কভার করলে 16 মিটার পাবে, এই তত্ত্ব তো হচ্ছে তোমার ইনফিনিটি রেডিয়াসের হিসাব। আমি এত সময় নিয়ে তোমাদের তাহলে পড়াইলাম কেন, বুঝো নাই? পুরাই গোলমাল করে ফেলছো। 16 মিটার দিয়ে যখন 16 মিটার কভার পাবে তখন এটা ইনফিনিটি রেডিয়াস হয়, কারণ দুটোর মধ্যে যে আমি স্ট্রেট লাইন এঁকে দিব, ওরকম না তো। অনেক সময় নিয়ে পড়েছে, ওগুলি আবার বলতে পারবো না। হুম, স্যার এখানে আমি যদি বলি যে এখানে এটা, স্যার এটা যে হাইটটা আছে, তো এইটাকে এই মানে রেডিয়াস ধরে সার্কেল এঁকেছি। ওভাবে না, ওভাবে না, ওভাবে না। তারপর স্যার এইরকমই তো হওয়ার কথা ছিল, মানে আমাদের যে এরকম একটু কার্ভ হয়ে যায় না স্যার? কার্ভ হয়ে যায়, এই যে কার্ভ যেটা হয়েছে এটা ডায় কত সেটা বলো। এটা ডায় তো 60 মিটার হবে, কি শিখলা? বেজের ডায় না, স্যার বেজের বেজের ডায় না, ডায়া, এই যে জি স্যার। বেজের ডায় না, এই যে সাইড থেকে যে কার্ভ হয়ে যাচ্ছে ওটা একটা একটা কাল্পনিক রেডিয়াসের ডায় না, সেটা কত? স্যার কাল্পনিকের ডায়াটা স্যার কিভাবে হিসাব করতে হয় সেটা তো। সেটাই তো বললাম, সেখানেই তো 4টা ডায়া আছে। সবচেয়ে বড় ডায়াটা হচ্ছে সবচেয়ে কম তোমার নিরাপদ, আর সবচেয়ে ছোট ডায়াটা সবচেয়ে বেশি নিরাপদ। ওটা কি ঠিক স্যার আছে, ধরে নিতে হবে? পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। ঠিক আছে, অন্য গ্রুপকে দাও। তোমাদের কিন্তু আমি আমার কাছে যে রেকর্ড বুক আছে আমি মার্ক কেটে দিচ্ছি, যে পরে যেগুলি রেকর্ড দিলা। তোমাদের চান্স ছিল আগে, তারপর তুমি ঘুমাই টুমাই পরে আসবা, এটা তো হবে না। আরেকটা গ্রুপ আছে, ওদের দাও। জি স্যার। স্যার জি গ্রুপ। হুম, মাটির নিচে জিআই পাইপ দেওয়া হয় কিছু দূর, তারপরে আবার তোর তুলে ফেলা হয় আর কি। তুলে ফেলে মানে তারটাকে ছেড়ে দিয়ে ওটা তুলে ফেলা হয় মাথার উপর দিয়ে টেনে। কিন্তু এই যে এমডিবি থেকে যে জিআই পাইপ নিয়ে আসছো, এখানে জিআই পাইপ দেওয়ার কোনো মানে নেই, কারণ জিআই পাইপের দাম আছে তো, কে এগুলির পিছনে কেউ খরচই করতে চায় না এত। তবু আমি কিন্তু কথাবার্তা যা বলছি সব একই হারে বলছি, তোমরা হয়তো অনেকে খেয়াল করো না। এইখানে যে পাইপ আমরা দিব সেগুলো তো এনওআইওয়াই, তো এনওআইওয়াই এমনি মাটির নিচে বিছায় রাখা যায়, বুঝছো? কারণ তার তো 2 লেয়ারের ইয়ে আছে, ইনসুলেশন আছে। একটা লেয়ার হচ্ছে পিভিসি আর একটা লেয়ার শক্ত করা আছে। তারপরে চাইলে আর একটা পিভিসি পাইপের মধ্যে এটা দিয়ে দেওয়া যায়, মাটির নিচে রেখে দিলে। পিভিসি তো মাটিতে পচে না। আরো আর একটা পিভিসি পাইপ। জিআই পাইপ হচ্ছে পানির পাইপ, বাসায় যে এটা ইউজ করে, ওই যে রান্নাঘরে বা বাথরুমে দেখবা, এখন তো বাথরুমেও পিভিসি পাইপ দেয় অনেকে। এনিওয়ে, তো খরচ কমানোর জন্য এখানে জিআই পাইপ দিয়ে দিতে পারো, অথবা শুধু মাটির নিচ দিয়ে তারটা নিয়ে আসলেই হয়। জিআই পাইপ না তো ঠিক আছে, মোটামুটি অন্য গ্রুপকে দাও। ওকে, ঠিক আছে। এখন তাহলে তোমাদের ওই যে নোটিশ থাকলো, এখন তো মোটামুটি হুম হুম
থিওরি একটু তো আছেই, ওই যে তোমার হচ্ছে ইসের আহ, হ্যাঁ, তো ওখান থেকে একটু দাঁড়াও পড়িয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। হ্যাঁ, হ্যাঁ বলো। না না, আমার আমার হচ্ছে গিয়ে আহ, আহ, কিরকম আমি তোমার ইয়ের মধ্যে আহ, আছি, মানে সবকিছু জটিল হয়ে আসতেছে। জাস্ট একটু সময় দাও, আমি তোমাকে বলছি, 1 মিনিট 2 মিনিট দাও, আমি তোমাকে বলছি। জাস্ট আমি নোটিশটা একটু নামিয়ে নেই, তাই বলছি। অবস্থা ভয়াবহ হয়ে যেতে চলছে। 1 মিনিট একটু দেখে বলি। আচ্ছা, দেখো আমি প্রায় 1.5 বছর ধরে একটা প্রজেক্টের সাথে যুক্ত, যে প্রজেক্টের জন্য হচ্ছে আমাকে দেশের বিভিন্ন প্রান্তে যাইতে হয়। বুয়েটে ফাইনাল পরীক্ষা চলতেছিল বলে গত 1-1.5 মাস যাই না। হ্যাঁ, লাস্ট যাওয়া হয়েছে যশোরে, তাও মানে আমার টিমের অন্য লোকজনদের পাঠিয়েছি। আহ, সেটা জাস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে, পরীক্ষা গতকালকে রেজাল্টও হয়ে গেছে। আবার শনিবার থেকে ক্লাস শুরু হচ্ছে, তো আবার ওই ভিজিট শুরু হবে, সো টাইম মেনটেন করা তো এমনি তো কঠিন। কারণ টার্ম বুয়েটের থেকে এই এই সময় পাবো না, ওই যে যেহেতু শনিবার থেকে এখানে নতুন সেমিস্টারে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সেটার কারণে। এর অতিরিক্ত কি বলি, 1 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত, এই 22 দিনের মধ্যে যে কয়দিন তোমার উইকেন্ড অথবা গভর্নমেন্ট হলিডে আছে, সেই কয়টা দিন বাদে প্রতিদিন প্রতিদিন বিকাল, দুপুরই বলতে হবে, 2:30টা থেকে যতক্ষণ লাগে চাকরির ইন্টারভিউ নিব বুয়েটের বাইরে প্রতিদিন। এই যে তুমি এখন চিন্তা করো যে তার মানে ওখানে সময় পাচ্ছি আমি সকাল থেকে তোমার হচ্ছে ধরো লাঞ্চ টাইম পর্যন্ত, ঠিক আছে, এতটুকু সময় আমি পাচ্ছি। আর তাছাড়া প্রতিদিন আমার হচ্ছে ওই কাজে লেগে যাবে। ভাগ্য ভালো আমার যে আমি বুয়েটে আমাকে একটা ল্যাব নিতে হবে, সেই ল্যাবটা হচ্ছে বিকালবেলা, এবং সেটা শনিবারে। শনিবারে যেহেতু অনেক জায়গায় হচ্ছে হলিডে, যার কারণে আমি ক্লাসটা আমি নিতে পারবো। এবং শুধু তাই না, ওখানে একটা সমস্যা হয়ে গেছে, একটা ল্যাবে 2 জন করে শিক্ষক থাকে। প্রথম সপ্তাহে ওই, এখানে যেহেতু এখনো লেকচারার নিয়োগ হয়নি, মানে নতুন ব্যাচ থেকে তো মাত্র রেজাল্ট দিল, নিতে কয়েকদিন সময় লাগবে। এই ফাঁকে আমার সাথে অন্য কাউকে দেয়নি, মানে নতুন একজনকে দিয়ে রাখছে আর কি, মানে আননোন ব্যক্তিকে দিয়ে রাখছে, যার নিয়োগ হবে সে আমার সাথে থাকবে। তো যেটা হচ্ছে যে এখন সমস্যা দেখো, এটা যদি রবি সোম মঙ্গল বুধ যদি এই ক্লাসটা হইতো, তাইলে দেখা যেত যে এইসব সরকারি কাজ করতে, যে কারণ এই নিয়োগ কমিটির মিটিং, ওই যে ভাইবা নিতে যাবো আমি প্রতিদিন, তা দেখা যেত আমার ক্লাস বাদ দিয়ে যেতে হচ্ছে, অথবা আমি সেখানে যাইতে পারতেছি না। তো তোমার 22টা দিন এই অবস্থা, তোমাদের এই পরীক্ষা পিছাই পিছাই, তখন আমি তো চাপে পড়ে যাব। এখানে কাহিনী শেষ হয়নি, এটা গেল বাইরে অন্য জায়গায়। খোদ বুয়েটে 3টা নিয়োগ কমিটির চিঠি পেয়ে গেছি, তার মধ্যে একটা মিটিং করছি, বাকিগুলির মিটিংই করিনি। এনি টাইম মিটিং দিয়ে ডেট ঠিক করবে, ওই ওই তারিখের লিখিত পরীক্ষা নিতে হবে এবং ভাইবা নিতে হবে। তো এরকম অবস্থার মধ্যে আমরা থাকি। তোমাদের হচ্ছে ওই যেটা বলছি ঠেলাঠেলি করো না, কারণ এর মধ্যে টার্ম শেষ হয়ে যাবে। টার্ম শেষ হয়ে গেলে একটু বিপদে পড়ে যাব আমি, মানে তোমার ডিপার্টমেন্টের কাছে একটা ইয়ে হয়ে যাবে যে উনি কোনো পরীক্ষাই নেয়নি, বুঝছো? এই শোনো, দাও যা পারো সব তো দেখে দেখে লিখবা, অসুবিধা কি? এটা ইয়ে না, অনলাইন না। এমসিকিউ টাইপের রিটেনও একটু থাকবে, এমসিকিউ থাকবে, ব্যাস। এমসিকিউ থাকবে মানে সবই পারবা, যাও যাই পারো বই টই দেখে, বই বলতে লেকচার শিট গুলি থেকেই দিতে পারবা, বুঝছো? হ্যাঁ মোটামুটি, তো আর এটা খারাপ করলেও সমস্যা নাই,
তোমার ওই যে অ্যাসাইনমেন্টের নিছি না, ওই যে ওগুলি থেকে আমি ম্যানেজ করে দিব, তো সমস্যা হবে না তোমার। রিল্যাক্স রিল্যাক্স ইয়া করো। মানে আমি বলি, আমি বুয়েটে তো এখন অনলাইনে তো আমাদের তো এখানকার নিয়ম পাল্টা এসছে। আগে যেমন আমরা 4টা ক্লাস টেস্ট নিতাম, এই কোভিডের মধ্যে আমরা নিয়েছি হচ্ছে 6টা। তো আমি 6টার মধ্যে অলমোস্ট সব পরীক্ষাই আসলে এমসিকিউতে নিয়েছি। এমসিকিউতে নিলে সঙ্গে সঙ্গে ওটা মার্কসটা ওই দেখে ফেলা যায়, ওর নিজেই তো দেখে, মানে ওই সিস্টেমই নিজে ওখানে আনসার সেট করে দেওয়া যায়। তো হ্যাঁ, তবে বাকি 2টা হচ্ছে এমসিকিউ নেই নাই, 4টা নিয়েছি, অন্যগুলো নেই নাই। আর এমসিকিউ এর মধ্যে কিন্তু ম্যাথমেটিক্স দিয়েছি এবং 1টা 2টা কোশ্চেন দিয়েছি যেটা রেজাল্ট আপলোড করতে হবে, আমি পরে দেখব। তো তোমাদের এখানেও কিন্তু মিশানো থাকবে, তবে বেশিরভাগ জিনিসই থাকবে এমসিকিউ টাইপের। টিকটক দিয়ে দিবা এবং লেকচার দেখে দেখে দিবা। আর হচ্ছে তোমার 1টা 2টো জিনিস আঁকতে টাকতে বলতে পারে, আঁকলে খাতার মধ্যে এঁকে ফোন দিয়ে ছবি তুলে ওখানেই আপলোড করে দিবা ওই জায়গায়, বুঝছো? এই এক্সাম নেওয়ার জন্য সবচেয়ে ভালো হচ্ছে টিমস, কিন্তু টিমস তো তোমাদের, আমি টিমসের লিঙ্ক পাঠাইলে তোমরা কি লিঙ্কটা আচ্ছা আমি হ্যালো, এই তো হ্যাঁ বুঝতে পারছি। হ্যালো, হুম হুম হুম, আচ্ছা। ঠিক আছে, তো আমাদের আফসোস করার কিছু নাই। তোমার হচ্ছে টিমসের হচ্ছে পরীক্ষা টরীক্ষা নেওয়া খুব ভালো আছে, এখানে সবকিছু ওইভাবেই বানানো। আর তোমার গুগল মিট বা অন্যান্য জায়গায়, বিশেষ করে জুমের হচ্ছে তোমার কম ব্যান্ডউইথ কাজে, এটা একটা সুবিধা আছে। ওর অডিও, হ্যাঁ এবার 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 শোনা যায়? কি করে আসছে? এবার 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 আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষাটা এখানে নিব। হ্যাঁ, তোমার জুম লিংকে ওটা আমি চ্যাটে দিয়ে দিব, আর পরীক্ষাটা দিবা এই লিংকে। বিকজ এখানকার ওই রেকর্ড রেকর্ড কিনা বলে পরীক্ষার কোশ্চেনের যে প্যাটার্ন, এগুলি সব এখানে ভালো তো। আর বিশেষ করে যেহেতু আমি এটা বুয়েটের প্রাতিষ্ঠানিক জিনিস, এটার যে তোমার হচ্ছে ক্লাউডটা পাচ্ছি, ওই জুমে কিন্তু ওটা পাচ্ছি না, ওটা হলো সমস্যা। তুমি ক্লাউড না কিনলে ওই ওর বিল্ডিং বেশি নাই। হ্যাঁ, ওটা একটু প্রবলেম। ঠিক আছে, আমরা মানে তোমাদের এটা নিয়ে বদল করার দরকার নাই, কারণ তোমরা জুমেই আসছো। জুম থেকে পরীক্ষার লিঙ্ক এখানে দিয়ে দিব, সেই লিঙ্কটা তোমরা খুলে তোমরা পরীক্ষা দিয়ে জাস্ট সেন্ড করে দিবা। ওকে, আর 2টা লিঙ্কই চালু রাখবা, কিন্তু কথাটা বলতে গেলে একটাকে মিউট করে নিবা। 2টাই চালু রাখবা। আমরা বেশিরভাগ কথাবার্তা জুমেই বলার চেষ্টা করবো, কারণ ওখানকার জুমের এটা সবাই মানে যে ওটার অডিও ভিডিও কোয়ালিটিটা ভালো। জুমের অডিও ভিডিও কোয়ালিটি ভালো, কিন্তু অন্যান্য ফিচার গুলি অতটা ভালো না। ইয়ে নাই, মানে অতটা ওই যে তোমার মানে একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করে নাই। কর্পোরেট মিটিং টিটিং নেই, কারণ কর্পোরেট মিটিং এর পর তো তাদের আর পরীক্ষা হয় না,
বা মনে করো এইসব যে রেকর্ড সেগুলি তো ওদের অত লাগে না। হ্যাঁ, তো সেই জন্য শুধু মিটিংটাকে ওরা খুব গুরুত্ব দিচ্ছে। ওনারা অ্যাসোসিয়েটেড যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এটা একদমই নাই। দ্যাট ইজ দ্য প্রবলেম। আমাদের পরীক্ষা নিয়ে সেটা কিন্তু ওখানে জমা করে রাখতে হবে। আচ্ছা, তোমরা তো এখানে তো ইয়ে শেয়ার দেখতে পারো, জাস্ট জাস্ট তোমাদের রাইট। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এবার এবার বলো কি? স্যার স্যার আপনার জুম মিটিংটা স্যার ক্যান্সেল করলে স্যার হয়তো আপনার ভয়েসটা ঠিক হইতে পারে স্যার। জুমে কানেক্টেড থাকলে অনেক টাইমে স্যার মাইক্রোফোনে ডিস্টার্ব হয়। ওটা তো মিউট করা। সেদিকে আছি এটা। আচ্ছা, দেখতে পাচ্ছ তুমি এখন উইন্ডো দেখতে পাও? মানে ওই তিন জায়গায় শেয়ার করছি, মানে এন্টার উইন্ডো আসলে শেয়ার দিচ্ছি, দেখতে পাচ্ছ? মানে কি দেখতে পাচ্ছ মানে বলতো? আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি ইয়ে দেখতে পারো নাই। ঠিক আছে, কৌশল
এখন কি সে আগের উইন্ডোটাই দেখতে পাও? এই উইন্ডোটা তারা ট্রাই করছিলাম, ওখান থেকে আমি অন্য স্লাইডে গেলে সেটা দেখতে পাচ্ছি না। প্রবলেম। এবার দেখতে পাচ্ছ? এবার মাউসটা দেখতে পাচ্ছ? আগে যেটা হচ্ছিল ফুল স্ক্রিন শেয়ার দেওয়ায় ওই মাইক্রোসফট অফিস 365 এ চলে গেছে অন্য জায়গায়। এবার দেখতে পাচ্ছ তোমার প্রশ্নের উত্তর হচ্ছে কি, এই যে মানুষ দেখা যায় দেখছো যে হ্যাঁ মানুষ দেখা যায়, এটা হচ্ছে তোমার ইনভাইটেশন। তাহলে এই যে ইনভাইটেশনের সামনে যে লিঙ্ক, এই লিঙ্কে কপি করবা, ক্লিপবোর্ড হয়ে গেল। এটা প্রেস করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? তুমি কাউকে ইনভাইট করতে চাও, যে এখান থেকে পার্টিসিপেট থেকে চলে যাও। এটা কিন্তু জুমেও তো এরকমই, হয়তো সেটা অন্য জায়গায় আছে, কিন্তু এই পার্টিসিপেন্ট থেকে মানুষ ইনভাইট সামন আসছে না, তুমি নিচে কল করো, তাইলেই আসবে। ওই তুমি নিজে ইনভাইট করছো নাকি? নিজে ইনভাইট করছো? স্যার এটা মেবি শুধু অর্গানাইজারের জন্য অপশনটা, আমরা তো গেস্ট হিসেবে আসছি। সেজন্যই তো আমি অপশনে গেলাম, অপশনে যে তোমার সেই জন্য তো গেছি, গেছি। স্যার এটা মনে হয় ইয়ে করে দেওয়া যায়, ওই যে একটা সে ইনভাইট করে দেওয়া যায়, শেয়ার অপশন আছে একটা মিটিং পার্টিসিপেন্টের, ওইখান থেকে শেয়ার অপশনে গিয়ে আমি কোনো মেসেঞ্জার গ্রুপ অথবা কোনো গ্রুপে ইয়ে করে দেওয়া যেতে পারে। রাইট সাইডে একটা আইকন আসছে আমাদের যাদের ফোনে, রাইট সাইডে একটা প্লাস আইকন আছে, তো ওইখান থেকে দেওয়া যায়। কি নামে ঢুকছো? যে এই দাও, একবার তুমি চেষ্টা করো তো, ইনভাইট করতে পারতেছো? পার্টিসিপেন্টে চাপ দাও। ইনভাইট দেওয়া যায়, ইনভাইট তেমন না আসে, শেয়ার অপশন আসে একটা। ঠিক আছে, ওই যে অ্যাটেন্ডেন্সের জন্য একটা প্লাস আইকন দেখা যেতেছে রাইট সাইডে উপরে, ওইখানে ক্লিক করলে ওই যে পার্টিসিপেন্ট দেখায়, মিটিং পার্টিসিপেন্ট, আর তার সাথে একটা সার্চের অপশন আছে আর একটা শেয়ারের অপশন আছে। ওই শেয়ার অপশন থেকে ডিরেক্টলি মেসেজ করে সেন্ড করা যায়।
দেখো আমি গ্রুপে সেন্ড করে দিছি, ওই শেয়ার অপশন থেকে সেন্ড করা যাইতেছে। কি শেয়ারের কথা বলতেছো? তো এই মিটিং লিংকটাই তো শেয়ার করবো না? মিটিং লিংকটা তো তোমার যে ইনভাইট সামানের উপরেই তো মিটিং লিংক আছে। স্যার আমাদের এখানে ইনভাইট সামন অপশন আসতেছে না, বাট শেয়ার অপশনটা শুধু আসে। ইনভাইট সামন মনে হয় শুধু অর্গানাইজারের কি বলে হোস্টের জন্য মনে হয়। তুমি কথা বলছো, তুমি কে? জেআর নাকি চন্দ্র জয়চন্দ্র রয়? জি, স্যার,